যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখুক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজের সুযোগ দিক। হঠাৎ যুক্তরাষ্ট্রের একসময়ের শত্রুরা বন্ধুতে আর দীর্ঘদিনের মিত্র ইসরায়েল কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। উত্তর কোরিয়া ও রাশিয়ায় গত কয়েক বছরে উভয়ের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণকে সমর্থন করে অস্ত্র ও সৈন্য সরবরাহ করেছে কোরিয়া, এমন অভিযোগ উঠেছিল। এবার দুই দেশ প্রকাশ্যে পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি করল। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনি। ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শুলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন। ইরান ইসরায়েল যুদ্ধের পর নিজেদের সক্ষমতা বাড়াতে ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি করেছে। সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমন দাবি করলেও ইরান এসব তথ্য মিথ্যা এবং ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রোপাগান্ডা বলে দাবি করেছে। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংসের বিষয় জানিয়েছিলেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। এবার আরও এক ধাপ এগিয়ে নৌবাহিনীর ক্যাপ্টেন শিবকুমার স্বীকার করে বললেন তারা কিছু বিমান হারিয়েছেন। তার দাবি, রাজনৈতিক বাধার কারণেই ধ্বংস হয়েছিল ভারতের যুদ্ধবিমান। ইরানের উপর নিষেধাজ্ঞা নিয়ে আবারও ভিন্ন স্বর ট্রাম্পের। তীব্র সংঘাতময় 12 দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। এখন আবার ইরানকে পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট, ইন্টারনেট, স্টারলিংক সহ যে কোনো যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে ইরান। এই প্রযুক্তি ব্যবহারে কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে জানিয়েছে ইরান। ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে ট্রাম্প অতিরঞ্জিত করছেন। সম্প্রতি ভারতের আহমেদাবাদে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়, যেটিকে বলা হচ্ছে ইতিহাসের ভয়াবহ বিমান দুর্ঘটনা। আহমেদাবাদের এই দুর্ঘটনার পর থেকে অঘটন যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে প্রায় 400 গাজেল। এমন ঘটনা শুরু হয়েছে তীব্র বিতর্ক ও তদন্ত। তবে এই বিপর্যয়ের দায় অস্বীকার করেছে কৃষি বিভাগ। ইরাকের দিয়ালা প্রদেশের মান্দালি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ঘটেছে এ ঘটনা। আন্তর্জাতিক আজকের শীর্ষ 10 নিউজের এবারে জানুন বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধ ইরানের সামরিক উত্তেজনায় নতুন মাত্রা দিয়েছে। দুদেশের হামলা পাল্টা হামলা সামরিক সক্ষমতা জানান দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা করে। কিন্তু এই হামলা ছিল এমনভাবে সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসাবে আখ্যা দিচ্ছেন। এদিকে ইসরায়েলকে রক্ষায় ইরানের 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ 12 থেকে 15 মিলিয়ন ডলার। তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ 810 বিলিয়ন থেকে 1.215 বিলিয়ন ডলারের মধ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে 1 বিলিয়ন ডলারের বেশি হারাতে হয়েছে। প্রেস ও কূটনৈতিক সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে, বিশেষ করে ওমান, কাতার ও সুইজারল্যান্ডের মাধ্যমে। আলোচনার মূল বিষয় 3টি: ইরানের পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলতা। কিছু আন্তর্জাতিক সংস্থা দাবি করছে যুক্তরাষ্ট্র ইরানের জন্য 30 বিলিয়ন ডলারের প্রকল্প বিবেচনা করছে, যদিও ট্রাম্প প্রশাসন তা প্রকাশ্যে অস্বীকার করেছে। তবে যুক্তরাষ্ট্রের এই ইরানমুখী দৃষ্টিভঙ্গির আরেকটি বড় কারণ ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ। ইরান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের অধিকারী। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এই সম্পদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানে রয়েছে বিরল খনিজ, যেমন লিথিয়াম, ইউরেনিয়াম ও কপার, যেগুলো আধুনিক প্রযুক্তি, গ্রিন এনার্জি ও
সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। এর বাইরে রয়েছে ইরানের দ্রুত উন্নয়নশীল সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন ও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, যা বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের বিষয়টিও কম তাৎপর্যপূর্ণ নয়। গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান হাজার হাজার মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক মিডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রকে কৌশলগত দোটানায় ফেলেছে। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল কন্টেইনিং বাই এঙ্গেজমেন্ট, অর্থাৎ তারা ইরানকে সামরিকভাবে দমন না করে বরং অর্থনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রেখে নিয়ন্ত্রণে রাখার পথ বেছে নিচ্ছে। এতে করে একদিকে চীন রাশিয়ার প্রভাব হ্রাস পাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে পারবে। এই কৌশল সফল হলে ইরানকে একটি নিয়ন্ত্রিত শক্তি হিসাবে ধরে রাখা যাবে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের কিছুটা শিথিলতা নিশ্চিত করা সম্ভব। তবে এই সামগ্রিক চিত্রের পেছনে একাধিক জটিলতাও রয়েছে। প্রথমত, ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এখনও কট্টরপন্থীদের দখলে, তারা যুক্তরাষ্ট্রকে এখনও শয়তানের প্রতীক হিসেবেই দেখে। দ্বিতীয়ত, ইসরায়েলও সহজে যুক্তরাষ্ট্রের কৌশল মেনে নেবে না, তারা নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপোষহীন এবং ইরানকে প্রধান হুমকি হিসাবে বিবেচনা করে। ফলে যুক্তরাষ্ট্রের এই নীতির কারণে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়া এবং নতুন করে অস্ত্র বা নিরাপত্তা চুক্তি অন্য কোনো দেশের সঙ্গে করা অস্বাভাবিক নয়। এদিকে পারমাণবিক চুক্তি পুনর্জীবনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখুক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজের সুযোগ দিক। ইরান চায় নিষেধাজ্ঞা শিথিল ও তেলের বাজারে পূর্ণ প্রবেশ করতে। উভয় পক্ষই কিছু ছাড় দিয়ে চুক্তির সম্ভাব্য নবায়ন করতে পারে, যদিও এই প্রক্রিয়া দৃশ্যত কঠিন ও সময় সাপেক্ষ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার জন্ম হচ্ছে। একসময় যারা শত্রু ছিল তারা এখন সম্ভাব্য আলোচনার টেবিলে, আর দীর্ঘদিনের মিত্র ইসরায়েল এখন কিছুটা অনিশ্চয়তার মধ্যে। যুক্তরাষ্ট্র এই কৌশলের মাধ্যমে বহুমুখী স্বার্থ অর্জনের চেষ্টা করছে। চীন রাশিয়াকে ঠেকানো, তেল সরবরাহ নিরাপদ রাখা, মধ্যপ্রাচ্যে নতুন ভারসাম্য তৈরি এবং নিজেদের বিশ্ব নেতৃত্বের আসনে ধরে রাখা। সুরুজ আহমেদ, কালবেলা। উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক এবং বর্তমানে সামরিক সহযোগিতা সহ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণকে সমর্থন করে অস্ত্র ও সৈন্য সরবরাহ করছে পিয়ংইয়ং, এমন অভিযোগ উঠেছিল। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। শনিবার উত্তর কোরিয়ার কিম জং উন এবং রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী ওলগা লিউবিমোভা পিয়ংইয়ংয়ে এক বৈঠকে এই কথা বলেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, মন্ত্রী লিউবিমোভা কাজের সূত্রে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে। এখানে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুদেশ আলোচনা করে। কিম জং উন বলেন, উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত জরুরি। তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং বোঝাপড়াকে আরও গভীর করতে সাংস্কৃতিক বিনিময়ের উপরও গুরুত্ব দেন। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। গত 13 জুন ইরানে বোমা হামলা চালিয়ে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করে ইসরায়েল। এর জবাবে তেহরান ইসরায়েলের শহরগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয় যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন সেনা ঘাঁটিতে হামলা করে। 12 দিন পর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও ইসরায়েল। তবে এখনও চালু রয়েছে বাকযুদ্ধ। এবার দুই বন্ধু ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। সোমবার এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেছে। মাকারেম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বে হুমকি দিয়েছে।
মাকারেম তার ফতোয়ায় বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বে হুমকি দেয় সে যুদ্ধ পিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন। ফতোয়ায় আরও বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সকল মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদেরকে অনুতপ্ত করা। সানজিদা রহমান, কালবেলা। টানা 12 দিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের মিসাইল সক্ষমতা জানান দিয়েছে ইরান। মুহুর্মুহু মিসাইল বৃষ্টিতে নাজেহাল করে ফেলে নেতানিয়াহুর বাহিনীকে। শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয় তারা। তবে ইরানের মিসাইল সক্ষমতা প্রমাণ করলেও একটি স্পষ্ট দুর্বলতা সামনে এসেছে তেহরানের, তা হলো আধুনিক যুদ্ধবিমানের অভাব। এই অভাব ইরান কৌশলগতভাবে টের পেয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ফলে দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। সম্প্রতি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তি করেছে। তবে ইরান সরকার এই তথ্য সরাসরি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং এই সংক্রান্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। মেহের নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইরানের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানায়, চীনের একটি সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে কিছু আন্তর্জাতিক রিপোর্ট দাবি করেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসেরজাদে তার বেইজিং সফরে J-10C যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা করেছেন। এটি মিথ্যা এবং ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রোপাগান্ডা। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। এবার আরও এক ধাপ এগিয়ে তার কারণ ব্যাখ্যা করলেন ভারতীয় এক সামরিক কর্মকর্তা। ভারত পাকিস্তানের বিমান যুদ্ধের ওপর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত একটি সেমিনারে নৌবাহিনীর ক্যাপ্টেন শিবকুমার স্বীকার করে বলেছেন, তিনি একমত তারা কিছু বিমান হারিয়েছেন। তার দাবি, রাজনৈতিক বাধার কারণেই ধ্বংস হয়েছিল ভারতের যুদ্ধবিমান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়ায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন শিবকুমারের ওই মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে ভারত জুড়ে। ওই আলোচনায় তিনি আরও বলেন, নেতারা চাইছিলেন পাক সামরিক ঘাঁটি বা বিমান ঘাঁটিতে হামলা চালাতে। ক্যাপ্টেন শিবকুমারের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ভারত সরকারের সমালোচনায় নেমেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। তাদের অভিযোগ, সরকার দেশবাসীকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এর আগে গত 7 মে পাকিস্তানে হামলার সময় ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের পাল্টা আক্রমণে যুদ্ধবিমান হারায় বলে জানায় ইসলামাবাদ। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, রাফায়েল সহ তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের উপর নিষেধাজ্ঞা নিয়ে আবার ভিন্ন স্বর ট্রাম্পের। তীব্র সংঘাতময় 12 দিন শেষে আপাতত যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে। মূলত পরমাণু উন্নয়ন কর্মসূচি বন্ধে ট্রাম্পের প্রস্তাবে রাজি না হওয়ায় ইরানের উপর হামলা করে বসে ইসরায়েল। ইরানও কঠিন জবাব দিতে থাকলে ইসরায়েলের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলায় পরে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এখন আবার ইরানকে পরমাণু উন্নয়ন কর্মসূচি ইস্যুতে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিতে পারে তার প্রশাসন। তবে এর জন্য শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তবে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। তিনি বলেছেন, লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর। একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন ট্রাম্প। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রোববার ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান শান্তিপূর্ণভাবে থাকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে, তাহলে তিনি নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন।
12 দিনব্যাপী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানে বিদেশি প্রভাব, স্পাই নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় ইরান সরকার মনে করছে স্টারলিংকের মতো মনিটরবিহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংক সহ অনুমোদনহীন যে কোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে ইরান। নতুন আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গত 23 জুন এই আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং শনিবার তা জনসম্মুখে প্রকাশ করা হয়। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টারলিংক টার্মিনাল গোপনে ইরানে পাচার করা হয়েছিল, যাতে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় জনগণ বিকল্প পথে সংযুক্ত থাকতে পারে। নতুন পাশা আইনটি হল গোয়েন্দাগিরি, ইসরায়েল ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধিকরণ আইন। এই আইন অনুযায়ী ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সামরিক সহযোগিতা করলে তা হবে পৃথিবীতে দুর্নীতির শামিল, যার শাস্তি মৃত্যুদণ্ড। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকেই ইরান ইস্যুতে নানান কথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানো নিয়ে এক এক সময় এক এক তথ্য দিয়েছেন তিনি। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে সেটার প্রভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরঞ্জিত দাবি করছেন। খামেনির মতে, যুক্তরাষ্ট্রের এই হামলা কার্যত কোনো বড় সাফল্য এনে দেয়নি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রোববার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায় তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল। তিনি আরো বলেন, যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে কথার ভেতরে লুকোনো আছে অন্য বাস্তবতা। আসলে তারা কিছুই করতে পারেনি, আর সেই ব্যর্থতা ঢাকতে এত বড় কথা বলেছে। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে এবং তারপর থেমে গেছে। সম্প্রতি ভারতের আহমেদাবাদে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়, যেটিকে বলা হচ্ছে ইতিহাসের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এভাবে যে বিমান বিধ্বস্ত হতে পারে তা কারো কল্পনাতেও ছিল না। আহমেদাবাদের এই দুর্ঘটনার পর থেকে অঘটন যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। সম্প্রতি একের পর এক যান্ত্রিক সমস্যা ও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া নিয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক ফ্লাইটে মাঝ আকাশে ত্রুটি দেখা দেওয়ায় কর্তৃপক্ষকে বারবার সতর্ক হতে হচ্ছে। এবার জাপানের হানেদা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। পরে পাইলটরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বিমানটিকে দিক পরিবর্তন করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যান। রোববার এয়ার ইন্ডিয়া AI357 ফ্লাইটে এই ঘটনা ঘটে। পরে কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। জানা যায় 357 নম্বর বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই যাত্রী ও ক্রু সদস্যরা বিমানের কেবিনে অস্বস্তির তাপমাত্রা অনুভব করতে থাকেন। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে ককপিটের সংকেত পৌঁছালে পাইলটরা দ্রুত বিকল্প সিদ্ধান্ত নেন। নিরাপদে কলকাতায় অবতরণের পর বিমানটিকে নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে যান্ত্রিক পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে প্রায় 400 গাজেল। এমন ঘটনায় শুরু হয়েছে তীব্র বিতর্ক ও তদন্ত। তবে এই বিপর্যয়ের দায় অস্বীকার করেছে কৃষি বিভাগ। তাদের দাবি 2019 সালে এই সংরক্ষিত অঞ্চল বন ও মরুকরণ অধিদপ্তরের অধীনে হস্তান্তর করা হয়েছিল। ইরাকের দিয়ালা প্রদেশের মান্দালি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে ঘটেছে এই ঘটনা। রোববার শাফাক নিউজকে মান্দালি জেলার প্রশাসক আলী ধামাদ আল জুহাইরি জানান, এত বিপুল সংখ্যক গাজেলের একসঙ্গে হারিয়ে যাওয়া অনাহারের কারণে নয়, বরং চুরি বা পাচারের সম্ভাবনাই বেশি। তিনি বলেন, তারা ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে, যারা দায়ী তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা এটি পরিকল্পিত চোরাচালান চক্রের কাজ হতে পারে। সম্প্রতি সংরক্ষিত এলাকা থেকে বন্যপ্রাণী পাচার ইরাকে উদ্বেগজনক হারে বাড়ছে। গাজেল নিখোঁজ হওয়ার এই ঘটনা বিচ্ছিন্ন নয়। 2003 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকে আল আনবার মরুভূমি, আল মুথান্নাত স্টেপ ও দিয়ালার বনাঞ্চলে এই প্রজাতির ওপর শিকার ও হত্যা বেড়েই চলেছে। ফলে গাজেল এখন বিলুপ্তির পথে। জানা গেছে, গাজেল হলো হরিণের একটি বিশেষ প্রজাতি, যা গাজেলাদের অন্তর্ভুক্ত।